ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর দুপক্ষের বিজয় দাবি, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য। আবারও বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক, 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক, পিকআপ, চলে গাড়ি মেরামত। পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলছে সিটি কর্পোরেশন। এবং আবারও বাড়ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ ব্যয়। নতুন সংযোজনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ দাবি, খরচ বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের রাজধানী তেহরানের ইংলাব স্কোয়ার। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান বাসিন্দারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে। একই দিন যুদ্ধের অবসান ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর একটি ইতিহাস রচনা হয়েছে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানান পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজকে একথা জানিয়ে তিনি বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যার সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন ট্রাম্প, কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক। রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা, আর আদর্শগতভাবে আমরা এতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। এখানেই শেষ নয়, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এই প্রযুক্তি অর্জনে ইরান পরিশ্রম করেছে। বিজ্ঞানীরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন, এমনকি অনেকে প্রাণও দিয়েছেন। আরাকচি আরও বলেন, এই ইস্যু ঘিরেই তার দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়। ইরানের কেউই এই প্রযুক্তি ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিজেদের বিজয় দাবি করেছেন ইরানি কর্মকর্তারাও। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই প্রতিপক্ষ অর্জন করতে পারেনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েও তেজস্ক্রিয় পদার্থ ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। এ বিষয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। সামনের দিনে আরও কিছু তথ্য উঠেও আসতে পারে বলে জানায় তারা। এদিকে এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে বলে দাবি করেন মুখপাত্র ক্যারোলাইন লেভিট। গত সপ্তাহে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক B2 স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়। ব্যবহৃত হয় বাংকার বাস্টার বোমাও। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হামলায় তারা অসাধারণ সফলতা অর্জন করেছে। তবে মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সংবাদ মাধ্যম CNN বলে, মার্কিন গোয়েন্দারা প্রাথমিক যে মূল্যায়ন প্রদান করেছেন সেটি 4 জন ব্যক্তি CNN-কে জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন, প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে।
মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। অপর একজন জানিয়েছেন দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগ অক্ষত রয়েছে। এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার মিনতি করেছেন ট্রাম্প, আর এজন্য কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একসঙ্গে শান্তির জন্য ট্রাম্পের কাছে দ্বারস্থ হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর খামেনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, তেহরান যদি মার্কিন হামলার জবাব দেয় তবে ওয়াশিংটন ভয়াবহ সামরিক অভিযান চালাবে। সোমবার রাতে কাতার ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপের শঙ্কায় ছিল বিশ্ব। তবে ঘটল তার বিপরীত। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের এমন সিদ্ধান্তে অবাক হন অনেকেই। আবার অনেকের মনে প্রশ্ন, তবে কি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? কোন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানি রাষ্ট্রীয় টিভি IRINN যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় জানায়, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য হাত জোড় করেছেন। দেশটির গণমাধ্যমের দাবি, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর যুক্তরাষ্ট্র চাপে পড়ে যুদ্ধবিরতির বার্তা দিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সহায়তা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধান বলছে, মূল ভূমিকায় ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের আমির শেখ তামিমের সহায়তা চান ট্রাম্প। এরপর দোহার কূটনৈতিক উদ্যোগে ইরান রাজি হয় যুদ্ধ থামাতে। ওয়াশিংটন জানায়, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য তার কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, বিশ্ব ও মধ্যপ্রাচ্য উভয়ই আসল বিজয়। দুই দেশের জন্য শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করেন তিনি। এছাড়া দুই দেশের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ট্রাম্প। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিনরাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। ফলে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে, ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কই যদি এই দশা হয়, তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরির রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ, তা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক। কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা। 3টিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে পেল। 3টিটা যদি
মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত, তাইলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ, এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে পার্কিং এর জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। দেশের আমের রাজ্য রাজশাহী অঞ্চলে নেই সংরক্ষণের কোনো ব্যবস্থা। হিমাগার না থাকায় চলতি মৌসুমে প্রায় 200 কোটি টাকার ফল নষ্টের শঙ্কা, সংরক্ষণাগার নির্মাণের দাবি। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়তে পারে আরও 2000 কোটি টাকা। নান্দনিকতা ও নির্মাণ সামগ্রীর মান উন্নয়নে এই ব্যয় পরিশোধের তাগাদা দিয়েছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে মূলত ব্যয় কতটা তা পর্যালোচনা করে সমন্বয়ের কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন গলদ খুঁজে বের করতে হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2024 সালে পুরোদমে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের 3য় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরও 2000 কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোন সহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন 5 শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয় কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি। হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন, অনেক কাজ হয়েছে, অনেক ভ্যারিয়েশনস হয়েছে, প্রচুর ভ্যারিয়েশনস, 566টা ভ্যারিয়েশনস হয়েছে। তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমার যে প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটাকে অপারেশন নিয়ে আসা। 2019 সালে নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি 3য় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, দিয়েছেন গলদ খুঁজে বের করার তাগিদ। তবে ক্যাব চেয়ারম্যান জানান, নিজেদের স্বার্থ ঠিক রেখেই আইনগতভাবে সমাধান করা হবে বিষয়টি। যারা এটা কস্টিং অ্যানালাইসিস করে তারা এই জিনিসগুলো আগে থেকে কেন ফোরসি করতে পারে না? হ্যাঁ, আমাদের কী জিনিস লাগবে, আমার চায়না জিনিস লাগবে না জাপানিজ লাগবে, এগুলো তো আগে থেকে বলতে পারার কথা। স্বাভাবিকভাবে তো দেরি হলে তো আমাদের কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কস্ট কিছু বাড়তে পারে, বাট সেটারও তো একটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। নট 2000 কোটি টাকা তো বাড়াটা এটা গ্রহণযোগ্য সমাধান না। আমাদের যে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট ওইটাকে জাস্টিফাই করতে হয়, তার নিয়মকানুন অনুযায়ী জাস্টিফাই করে তারপরে ফরওয়ার্ড করতে হয়। অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা কিভাবে সংরক্ষণ করা যায়। 2017 সালে 3য় টার্মিনাল নির্মাণে ব্যয় প্রস্তাব ছিল 13,000 কোটি টাকা। 2022 সালে তা বেড়ে হয় 21,400 কোটি টাকা। এবার নতুন ব্যয় যোগ হলে ছাড়াবে 23,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে নওগাঁর তাজপুরে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান মিলে, অথচ গত 9 বছরেও উত্তোলন শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তাজপুর থেকে চুনাপাথর উত্তোলন করা হলে দেশের ক্লিংকারের চাহিদা মিটে বিদেশে রফতানি সম্ভব। তবে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় 2016 সালে সন্ধান মিলে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির। এজন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি মাটির নিচে 6 মাস গবেষণা করে। গবেষণায় ভূপৃষ্ঠের প্রায় 2214 ফুট নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ চুনাপাথরের স্তর। মূল্যবান খনির সংবাদে খুশি হন জেলাবাসী। শিগগিরই খনি থেকে চুনাপাথর উত্তোলন শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের দাবি তাদের। তবে গত 9 বছরে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এতে হতাশ স্থানীয়রা। এখানে খনিজ সম্পদটা উত্তোলন হোক
এলাকার যুব সমাজে কর্মসংস্থান ঘটুক। জরুরিভাবে এটা পদক্ষেপ নিয়ে এটা প্রকৃত ঘটনাগুলো উদ্ঘাটন করা এবং কোথায় এটা আটকে আছে এটা দেখা দরকার। সংশ্লিষ্টরা বলছেন চুনাপাথর মূলত সিমেন্ট তৈরির প্রধান উপকরণ, ক্লিংকার তৈরির কাঁচামাল। তাজপুরের এই মজুদ কাজে লাগাতে পারলে ক্লিংকারের আমদানি নির্ভরতা কমবে, এমনকি রপ্তানিও সম্ভব। নওগাঁবাসী কিন্তু আশা করে যে নওগাঁর এই খনিজ সম্পত্তি উত্তোলন হোক এবং এই চুনাপাথর বাংলাদেশ সহ দেশের অন্যান্য জায়গায় যদি আমরা বিদেশে অন্যান্য জায়গায় আমরা রপ্তানি করতে পারি তাহলে একটা লাভজনক অবস্থা বাংলাদেশ আসে। যত দ্রুত সম্ভব এটাকে উত্তোলন করে দেশের অর্থনীতিতে একটা সংযোগ তৈরি করা হবে। জিএসবি জানায় চুনাপাথরের নিচেই কয়লারও একটি বড় স্তর থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আগে জানতে চাই যে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তখন আমরা সংশ্লিষ্ট সরকারের যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা ভবিষ্যতে এটা কিভাবে এক্সক্যাভেট করা যায় কিংবা এখান থেকে কিভাবে এটি আহরণ করার সুযোগ থাকলে সেটা কিভাবে ভায়াবল না ভিজিবল সেটা আমরা অনুসন্ধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। দেশে 32টি সিমেন্ট কারখানায় বছরে প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন ক্লিংকারের চাহিদা রয়েছে, যার 90% আমদানি নির্ভর। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএইচবি এই জায়গাতেই দীর্ঘ খনন প্রক্রিয়া শেষে বিশাল চুনাপাথরের মজুদ আবিষ্কার করেন। জিএইচবির তথ্যমতে প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে 100 বিলিয়ন টন চুনাপাথরের মজুদ রয়েছে এখানে। নওগাঁর তাজপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। সিরিজের শেষ টেস্টে আজ শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ, খেলবেন মিরাজ। জিততে চায় স্বাগতিকরা। লঙ্কান অধিনায়ক আস্থা রাখছেন স্পিনারদের ওপর। জয়পুরহাট আদালতে মামলার জট, দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তির শিকার বিচারপ্রার্থীরা। আইনজীবীরা বলছেন তদন্ত প্রতিবেদনের ধীরগতি, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণেই জট খুলছে না। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের বাসিন্দা আলম হোসেন 1962 সালে বগুড়ার আদালতে তার দাদি একটি মামলা করেন। তিনি মারা গেলে জয়পুরহাট আদালতে মামলাটি পরিচালনা করেন তার বাবা মারা যাওয়ার পর 2002 সাল থেকে সেই মামলা চালাচ্ছেন আলম হোসেন। এতদিনেও মামলার কুল কিনারা না পেয়ে এখন ক্লান্ত সে। আলম হোসেনের মতোই জমি সংক্রান্ত একটি মামলায় 2008 সাল থেকে আদালতের বারান্দায় ঘুরছেন জাফর হোসেন নামে আরেক ব্যক্তি। ঘুরতে ঘুরতে আমার অর্থনৈতিক শারীরিক আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে? একটার পরে একটা তারিখ পরে যাই আসি এতদিন দিকে মামলা চালাই আমি, কিন্তু মামলার কোনো দিকে রায় হয় না। আমি চাই এই মামলাটা দীর্ঘায়িত না হয়ে মামলাটা যেদিকেই হোক একটা নিষ্পত্তি আমি চাই। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক চোরাচালান, খুন গুম হত্যা সহ জমি সংক্রান্ত বিরোধে মামলার সংখ্যা বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার নিষ্পত্তি না হওয়ায় অর্থনৈতিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। 2005 সাল থেকে আমরা মনে করেন যে এই 3 ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি, কেস করেছি, কোনো রকমের কিছু আমরা এখনো হচ্ছে মনে করেন যে পাইনি বা হচ্ছে না। মৌরে এবং উকিল না জানিয়ে হুট করে তারিখ ফেলায়, এই তারিখে আমার মামলাটা খারিজ করায় বিদায় আমি আজকে আবার কোর্টে আপিল করার জন্য আমার আসছি। 1991 সালে আমার মালিক মানে জমিদার আমার জমি আমার কাছে বিক্রি করেছে। সেই জমি আমি ভোগ দখল করে আজ পর্যন্ত খাইতেছি, আর অর্ধেক জমি এখনও খাইতে পারিনি। এই পেঁয়াজ পলট করে 4-5 বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। আইনজীবী ও সরকারি কৌশলীরা বলছেন নিয়মিত সাক্ষীদের হাজিরা না দেওয়া, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণে এড়ানো যাচ্ছে না মামলার জট। সমন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সাক্ষীর বিষয়ে আসে, যখন সাক্ষী সামান্য কিছু লিখলে বা অনেক সাক্ষী প্রত্যেক দিন প্রত্যহ তারিখের দিন আসে না, যখন এই কারণেই কিন্তু মামলাগুলো বিলম্বিত হয়। আদালতের স্বল্পতা আছে, বিচারকদের অভাব আছে, আর বিশেষ করে যে সাক্ষীগুলো, বিশেষ করে সরকারি সাক্ষীগুলো ট্রান্সফার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন ট্রান্সফার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো পাওয়া যায় না। আদালতের সময় মতো সাক্ষী উপস্থাপিত হয় না, যার কারণে মামলার দীর্ঘদিনের জটগুলো লেগে থাকে। আদালতের তথ্য মতে জেলায় চলতি বছরের মে মাস পর্যন্ত 40,128টি মামলা চলমান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম।
বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। গত 3 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 10টি বসতঘর ও 100 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। নদীপাড়ের জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে রিপোর্ট। আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। একের পর এক ভাঙছে পার, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা, হারিয়ে যাচ্ছে জনপদের ইতিহাস। মহানন্দা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েক সপ্তাহে হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এমনকি ভাঙন দেখা দিয়েছে হরমাঘাট এলাকার অস্থায়ী বাঁধেও। আমাদের হচ্ছে যে বাড়ি ঘর জমি যারা যা আছে সব নেমে যাচ্ছে ভাই। আমাদের কোনো থাকার স্থায়ী জায়গা নাই এখন ভাই। ফসলি জমি, বাড়ি ঘর সবই নামতে আছে। এই যে বর্ষাকাল এলো, এই যে ভাঙন ধরেছে, এই এখন যদি বান না হয়, এই যাইতে 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 পদ্মা ঠেকে যাবে। মহানন্দার ভাঙন রোধে হরমা থেকে তরপাঘাট পর্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মহানন্দার ভাঙনে গত 3 সপ্তাহে 10টি বসতঘর, 100 বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পদ্মা নদী থেকে পানি তোলার পর শোধন করে প্রায় 27 কিলোমিটার দূরে রাজশাহী নগরীতে সরবরাহ করা হবে। 7 বছর আগে অনুমোদিত এ প্রকল্পের কার্যক্রম নানা প্রতিবন্ধকতার পর এবছর কিছুটা গতি পেয়েছে। ওয়াসা বলছে, প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 2027 সালে প্রকল্প চালু হলে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 2018 সালের অক্টোবরে একনেক সভায় পাশ হয় রাজশাহী মহানগরে বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প। অনুমোদনের 5 বছর পর শুরু হয় কাজ। এর 2 বছর পর বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-উপরস্থ পানি শোধনাগার। সংশ্লিষ্টরা বলছে, প্রকল্পের 3টি অংশ। গোদাগাড়ির পদ্মা মহানন্দা নদীর মোহনায় ইনটেক পয়েন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং পবা উপজেলার হরিপুরের বুস্টার পাম্প স্টেশনের কাজ চলছে সমান্তালে। ওয়াসা বলছে, প্ল্যান্ট থেকে পানিনগরীর গ্রাহক পর্যায়ে পৌঁছানো হবে 26.5 কিলোমিটার প্রধান সঞ্চালন এবং 48 কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি পাইপলাইনের মাধ্যমে। ওয়াসা এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তির পর রাজশাহী গোদাগাড়ি সড়কের পাশে বসানো শুরু হয়েছে সঞ্চালন লাইনের পাইপ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 4 বছর মেয়াদী প্রকল্প শেষে 2027 সালে দৈনিক 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। ট্রান্সমিশন পাইপলাইনে এখানে আমরা যে রোডস অ্যান্ড হাইওয়ের যে রাইট অফ ওয়ে ব্যবহার করছি, এখানে অনেক আনঅথরাইজড বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলোকে সরানো এটা একটা চ্যালেঞ্জ। এইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি আশাবাদী যে সঠিক সময়ে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারবো। প্রকল্পের প্রধান উৎস পদ্মায় পানির উচ্চতা কমতে থাকা নিয়ে ওয়াসা বলছে, সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী নদীর পয়েন্টে সারা বছর অন্তত 30 ফুট গভীর পানি মিলবে। এই প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি তখন করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াটার মডেলিং এর মাধ্যমে। আমাদের যে 50 বছরের যে ডাটা আমরা কালেক্ট করেছিলাম, সেই অনুযায়ী আমরা আশাবাদী যে এখানে আমাদের পানির প্রাপ্যতার কোনো ঘাটতি হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জনসংখ্যার ভিত্তিতে নগরবাসী নোংরা ও দুর্গন্ধের বদলে গুণগত মানের পানি পাবেন। নদীর পানিতে আপনার ক্ষার কম আছে, সেটা যেহেতু আয়রনের একটা ব্যাপার, সেটা আয়রন কম থাকবে, এটা অবশ্যই ডেফিনেটলি ভালো হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4062 কোটি 22 লাখ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রতি বছর রাজশাহী অঞ্চলে প্রায় 200 কোটি টাকার আম নষ্ট হয়। সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাতকরণ না হওয়ায় পচে যায় ফলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। তাই এ অঞ্চলে আম সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরামেশায় দেখা মেলে এমন চিত্র।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনো থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলি দেয়, নষ্ট আম 20 থেকে 25 মণ। 400 মণ মাল কিনে 100 মণ ফেলাই দিতে হয়। প্রসেসিং আমজাত পণ্য এটা মাস্ট বি লাগবেই, সেক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা আমাদের প্রয়োজন। আলু যেমন কলেজ স্টেশন আছে, আমাদের এখানে আছে, বানেশ্বরে শিবপুর আছে, এখানে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু আম কিন্তু রাখার পরিবেশ নাই। আমকে সংরক্ষণের জন্য হিমাগার এবং প্যাকিং হাউস এবং এগুলো কিন্তু বাড়াতে হবে। এ অঞ্চলে আম সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর প্রায় 200 কোটি টাকার আম পচে নষ্ট হয়ে যায় বলে জানান ব্যবসায়ী নেতারা। সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকার আম প্রতি বছর নষ্ট হয়ে যায়। সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই আমগুলা সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগারের ব্যবস্থা করা। সংশ্লিষ্টরা বলছেন, আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি, তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শস্য বাণিজ্যিকরণ এবং শস্য বহুমুখীকরণ একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে, যেখানে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমকে প্রক্রিয়াজাতকরণের জন্য যদি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে হয়তো এখানকার আমের যে বাজার মূল্য বা কৃষকের যে লাভের ব্যাপারটা সেটা অন্তর্ভুক্ত হতে পারে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভয়াবহ দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এতে নাভিশ্বাস উঠেছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। হিট অ্যালার্টের আওতায় রয়েছে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য। প্রশান্তির আশায় নদীতে সাঁতার কাটছেন অনেকে। প্রচণ্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র দাবদাহে চলছে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা। এক বোতল ঠান্ডা পানিই যেন তৃষ্ণা নিবারণের একমাত্র উপায়। গরম থেকে বাঁচতে অনেকেই খাচ্ছেন ফলফলাদি। স্থানীয় সময় মঙ্গলবার ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দারা। গত সপ্তাহের শেষে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এখনই মনে হচ্ছে আমি গলে যাচ্ছি। আসলে ভীষণ গরম, রোদে দাঁড়িয়ে থাকা যেন আগুনে পোড়ার মতো মনে হচ্ছে। প্রচণ্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া জর্জিয়ার উত্তরাঞ্চল, ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভেনিয়ার বিভিন্ন অংশেও রেকর্ড গরমের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রচণ্ড তাপপ্রবাহে নাভিশ্বাস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বাসিন্দাদের জীবন। কিছুটা প্রশান্তির আশায় পরিবার সহ নদীতে সাঁতার কেটে সময় পার করছেন অনেকে। মৌসুমী সাথী। শুরুতেই শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। গলের আত্মবিশ্বাস পুঁজি করে জয়ের লক্ষ্য নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হাতে ব্যথা পেলেও পুরোপুরি ফিট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জানিয়েছেন কোচ ফিল সিমন্স। মিরাজের সুস্থতা অপশন বাড়িয়েছে একাদশ নির্বাচনে। কয়জন পেসার নিয়ে নামবে বাংলাদেশ, সেই প্রশ্নে রহস্য রাখলেন টাইগার কোচ। অন্যদিকে কলম্বোতে জয় চায় শ্রীলঙ্কাও। স্পিনারদের ওপর আস্থা রাখছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ম্যাচ শুরু হবে সকাল 10:30টায় কলম্বো থেকে। তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। গলের সুখস্মৃতি নিয়ে কলম্বোতে মাঠে নামবে টিম টাইগার্স। সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে এবার লক্ষ্যটা জয়ের। শঙ্কা জেগেছিল অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে। হাতে চোট পাওয়ায় কলম্বোর প্রথম অনুশীলন সেশন কাটিয়েছিলেন বিশ্রামে। তবে টাইগার অধিনায়ক মাঠে নামতে প্রস্তুত। অধিনায়ক সুস্থ আছে, সে খেলার জন্য পুরো ফিট। আমরা জয়ের জন্য মাঠে নামব, তবে কাজটা সহজ হবে না।
চিন্তার কারণ হতে পারে সাদমান ইসলামের চোখের নিচে ব্যথা পাওয়া। মেহেদী হাসান মিরাজ আগেই ফিরেছেন অনুশীলনে, কলম্বো টেস্টের একাদশে হয়তো দেখা যাবে তাকে। দেখুন, মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। সে থাকা মানে 2 দিক থেকেই সুবিধা পাওয়া, আর উইকেট বিবেচনা করেই একাদশ সাজাবো। পেসার কয়জন খেলবে তা এখনো আমরা নির্ধারণ করিনি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি বলতে এই কলম্বোতে পিসারা ওভালে ১৭তম টেস্টে একমাত্র জয়ের দেখা পেয়েছিল, তাই স্বাগতিকরাই থাকবে এগিয়ে। কলম্বোতে জয়ের জন্যই মাঠে নামবো। আমরা প্রতিপক্ষের 20টি উইকেটই তুলে নিতে চাই, আমাদের স্পিনারদের সেই সক্ষমতা আছে। এই মাঠে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলীধরন, তাই কিনা নাইম হাসানকে নিয়ে বিশেষ প্র্যাকটিস করলেন বোলিং কোচ শন টেট। ব্যাটসম্যানরা গলে যেই পারফরমেন্স দেখিয়েছে সেটাই এখন প্রত্যাশা কলম্বোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর দুপক্ষেরই বিজয় দাবি, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এবং আবারও বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক, 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক, পিকআপ, চলে গাড়ি মেরামত। পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলছে সিটি কর্পোরেশন। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।